নমস্কার। হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি অলকানন্দা। হেলথলাইন একটা এমন প্রোগ্রাম, আমাদের বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশন গুলোকে তুলে ধরা হয় যাতে আমরা খুব সহজে একটা রোগ নির্ণয় কিভাবে পসিবল সেটা সম্পর্কেও জানতে পারি। প্যারালালি আমরা একইভাবে ট্রিটমেন্ট পদ্ধতি কি আছে জানতে পারি, এবং আমরা প্রিভেনশন কিভাবে সম্ভব সে বিষয়েও জানতে পারি, যেটা আমাদের জন্য বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটা দিক। যেভাবে রোগ ব্যাধি বেড়েছে তার মধ্যে একটা অনেক বড় জায়গা অকুপাই করে রয়েছে কিন্তু মেন্টাল ডিসঅর্ডার, মানসিক কোনো রকম সমস্যা, যে বিষয়ে আমরা হয়তো খুব একটা বেশি কথা বলতে চাই না, খুব একটা শেয়ার করতে চাই না, আর সমস্যাটা এখান থেকেই দিনে দিনে অনেক বড় দিকে চলে যায়। তারপর হয়তো আশেপাশের লোকগুলো খেয়াল করতে পারে, আচ্ছা মানুষটি তো ঠিক এইরকম ছিল না, তার কথাবার্তা, তার বিভিন্ন ভাব ভঙ্গি অনেকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। আজকে আলোচনা করব, আমাদের বিষয় থাকছে সিজোফ্রেনিয়া। এই বিষয়ে যিনি আলোকপাত করবেন অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এমডি সাইকিয়াট্রি ডক্টর অরুন্ধতী বিশ্বাস। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আপনাদেরকে বলি যে দেখুন, প্রত্যেকটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্য সমৃদ্ধ বিষয়। তাই এই অনুষ্ঠানটি যারা কোনো কারণে মিস করে যাচ্ছেন অথবা মনে হচ্ছে যে পরবর্তী সময় আপনি শুনতে চাইছেন, অবশ্যই ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস বলে সার্চ করুন। সার্চ করার পর যে লোগোটা আসছে সেখানে চলে গিয়ে লাইভ প্রোগ্রাম যেমন দেখতে পাচ্ছেন, প্যারালালি চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি পাশের প্রেস করে। তাতে কি হবে, যে কোনো প্রোগ্রামের নোটিফিকেশন আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। প্যারালালি এই অনুষ্ঠান যে কোনো সময় দেখতে পাচ্ছেন, আপনাদের প্রিয় মানুষদেরকে শেয়ার করতে পারছেন, যারা আপনার মতো সচেতন থাকবে, ফিউচারে সতর্ক থাকবে, তারাও রোগ মুক্তি কিভাবে হয় সম্ভব সেই পথটাকেও খুঁজে পাবে। সরাসরি ডক্টরের কাছেই যাই। ডক্টর, আজকের সময় দাঁড়িয়ে সিজোফ্রেনিয়া ভীষণ শোনা যায় কখনো কখনো। প্রথমেই জানতে চাই যে এটা মূলত কি, আমরা কাকে বলছি সিজোফ্রেনিয়া? সিজোফ্রেনিয়া একটা সাইকোটিক ডিসঅর্ডার, এবং আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন বিজ্ঞান এবং প্রযুক্তি ঊর্ধ্ব গগনমুখী, সেখানে দাঁড়িয়ে মানসিক সমস্যা বা স্পেশালি সিজোফ্রেনিয়ার মতন রোগ নিয়ে মানুষের ধারণা কিছুটা বিপরীতমুখী, এবং বলতে পারো ততটা প্রগতিশীল নয় যতটা হওয়ার কথা। একদম এই প্রসঙ্গ ধরেই জানতে চাই যে বর্তমান সময়ে যে সমাজে আমরা বসবাস করছি, এই সমাজের দৃষ্টিভঙ্গিটা ঠিক কিরকম সিজোফ্রেনিয়া নিয়ে? হ্যাঁ, তো প্রথমে সেটার আগে বলতে হয় তাহলে যে আমি যেটা বলছিলাম যে মানুষের ধারণা অতটা প্রগতিশীল নয়, স্পেশালি যখন আমরা সিজোফ্রেনিয়ার কথা বলি। এটার কারণ কিছুটা বলতে পারো যে ল্যাক অফ নলেজ, ল্যাক অফ অ্যাকসেপ্টেন্স, ল্যাক অফ সাপোর্ট এবং সো কল্ড সোশ্যাল স্টিগমা। আচ্ছা, এবার আসি এই যে টার্ম সিজোফ্রেনিয়া, এটা হচ্ছে ইউজিন ব্লিউলার প্রদত্ত, এবং এটির অর্থ হচ্ছে স্প্লিটিং অফ সাইকিক ফাংশনস। মানে আমাদের যে সমস্ত মানসিক যে সমস্ত কম্পোনেন্টস রয়েছে সেগুলোর ঠিক খাপ খায় না একে অপরের সাথে। যেমন আমাদের যেরকম চিন্তা ভাবনা, আমাদের চিন্তাধারা বা আমাদের ইমোশনস, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত বাইরে থেকে স্টিমুলি পারসিভ করি, সেগুলোর ঠিক বাস্তবের সাথে মিল খায় না। একটা সত্যি কথা বলতে গেলে যে এই ভুক্তভোগী মানুষগুলি, তারা বাস্তব এবং কল্পনার জগতের মধ্যে যে একটা অদৃশ্য মায়াজাল রয়েছে বা একটা অদৃশ্য একটা বেড়াজাল আছে, সেটা ঠিক অতিক্রম করে যান এবং তারা বিচরণ করতে থাকেন সেই কল্পনার জগতে। এবং তাদের কাছে এই কল্পনার জগৎটি ততটাই বাস্তব যতটা সকালের আলো, দিন এবং রাত্রির অন্ধকার, এবং তারা ওই জগতেই বিচরণ করতে থাকেন। এবার সমস্যাটি হয়ে দাঁড়ায় দৃষ্টিকোণ, যেটা তুমি আমায় জিজ্ঞেস করলে, যে মানুষের ধারণা। আমি প্রথমেই বলেছি যেহেতু বিপরীতমুখী, তাদের কাছে এই সিজোফ্রেনিয়া ভুক্তভোগী মানুষগুলি কিছুটা হয়ে যায় কি বদ্ধ পাগল। তারা কনসিডার করতে থাকে যে তারা বদ্ধ পাগল, তো নিজেরাই ভাবতে শুরু করে।
মানুষ ভাবতে শুরু করে দেন যে সিজোফ্রেনিয়ার আশেপাশে। মানুষগুলি যেন মানে ভুক্তভোগী মানুষগুলি বদ্ধ পাগল এবং আচ্ছা। তাদেরকে একঘরে করে দেওয়া। আচ্ছা। তো সেক্ষেত্রে তাই আমি বলবো যে দৃষ্টিকোণ বদলাতে হবে এবং সত্যি কথা বলতে গেলে তাদের কল্পনার জগতে গিয়েই তাদের সাথে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে হেল্প করতে হবে, যাতে তারা এই কঠিন রোগটি থেকে পুরোপুরি তো নিস্তার পাওয়া সম্ভব নয়, কিন্তু যাতে তারা একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে পারেন তার জন্য তাকে হেল্প করতে হবে, মানসিকতা একদমই। পরিবর্তন করতে হবে, হুম হুম। দৃষ্টিকোণ বদলাতে হবে, নাহলে খুবই সমস্যা। যে সমস্যাটির কথা ডক্টর বললেন এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা, কারণ মানুষের যদি মানসিক প্রবলেম হয় তিনি নিজে প্রথম বুঝতে পারেন না খুব স্বাভাবিকভাবে, এবং আশেপাশটাও যদি মানুষ মনে করেন তিনি পাগল তার থেকে দূরত্ব বাড়াতে থাকে। তো এই পরিস্থিতিতে খুব জানতে ইচ্ছে করছে কি কি লক্ষণ সাধারণত দেখলে বোঝা যাবে যে মানুষটা সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয়েছেন? প্রথমে যে মানুষটি আসেন তাদের মধ্যে একটা ভীতিভাব কাজ করতে থাকে, প্রচন্ড ভীত আচ্ছা। সন্ত্রস্ত হয়ে থাকে। এবার সেটার কারণ কি? আমাদের সাইকিয়াট্রির ভাষায় বলে ডিলিউশনস। এবার ডিলিউশনস বলতে গেলে তার মধ্যে হয় কি, মনে হতে থাকে যে কেউ বা কিছু ব্যক্তি আছে বা অনেক ব্যক্তি আছে তারা তাকে মেরে ফেলবে। সবসময় মনে হতে থাকে, ঘরে বসে থাকলে মনে হয় বাইরে থেকে এসে কেউ মেরে দেবে, বাইরে গেলে মনে হয় যেন বাইরে গেলে কেউ একজন অপেক্ষা করছে মেরে ফেলবে, কেউ কি অনেকজনও হতে পারে হয়তো মেরে ফেলবে। ভয়ঙ্কর। হ্যাঁ, এবং হয়তো এরকম হয় ঘরে থাকলে মনে হয় যে ঘরের লোকগুলোই হয়তো মেরে ফেলবে, খাওয়া দাওয়া ছেড়ে দেন, জল খাওয়া ছেড়ে দেন, কেন? হয়তো বিষ মিশিয়ে দিচ্ছে বা কিছু মিশিয়ে দিচ্ছে খাবারের মধ্যে, জলের মধ্যে, হয়তো নিজে গড়িয়ে খাবেন কিন্তু অন্যের হাতে দিলে খাবেন না। একটা সন্দেহ চলে আসে। হ্যাঁ, সন্দেহ চলে আসে। বাইরে গেলে মনে হয় যে কেউ খুন করে দেবে, হয়তো কেউ নজর রাখছে, কেউ কোনো লেজার দিয়ে বা কোনো স্যাটেলাইট দিয়ে নজর রাখছে এবং মেরে ফেলবে আমাকে, ওখানেই শুট করে দেবে। তো এই ভীতি ভাবটা কাজ করতে থাকে এবং সেটা বদ্ধপরিকর তাদের এই ধারণাটা। হ্যাঁ, কোনো ডাউট না, তারা একদম মানে দৃঢ় মানে মনস্ক যে হ্যাঁ কেউ আমার ক্ষতি করতে চায়, যেটাকে আমরা বলি ডিলিউশন অফ পারসিকিউশন। এটা ছাড়া আরো আসে যে ডিলিউশন অফ রেফারেন্স। তাদের মনে হতে থাকে যে কেউ হয়তো তাদের ওপর সবসময় নজর রাখে, সে ঘরে থাকলেও মনে হয় যে ক্যামেরা দিয়ে নজর রাখছে, বাইরে গেলে মনে হয় যে কেউ হয়তো স্যাটেলাইট দিয়ে নজর রাখছে, হয়তো মনে হয় যে লেজার দিয়ে কোনো ফুটো করে ঘরের মধ্যে সেই ফুটো দিয়ে নজর রাখছে তার ওপরে। কখনো কখনো এরকম হয় যে মানুষটি যদি বাইরে যায় প্রচুর পরিমাণে ঢেকে, যাকে বলে পুরোপুরি ছদ্মবেশে বাইরে যায়, যাতে মনে হয় যাতে তাকে কেউ চিনতে না পারে, কেননা তাকে চিনতে পারলে লোকজন মেরে ফেলবে, কেননা মনে হয় নজর রাখছে। সেখানেও একটা ভয় এবং সন্দেহ। আচ্ছা। এরপর কোথাও যদি কোনো বিজ্ঞাপন দেখেন বা কোথাও যদি কোনো প্রতিবেদন দেখেন, সেখানে যদি কোনো মেসেজ থাকে সেটা ভাবতে থাকে এটা কোনো হিডেন মেসেজ এবং সেটা তার উদ্দেশ্যেই দেওয়া আছে, তাকে ক্ষতি করার জন্য। অজানা লোক রাস্তায় দেখলে মনে হয় যে তারা হয়তো তাকে নিয়েই ডিসকাশন করতে, হয়তো দুটো ব্যক্তির সামনে বসে গল্প করছেন, দেখে মনে হয় যে তারা হয়তো তাকে নিয়ে গল্প করছেন। এই কারণেই বলা হয় ডিলিউশন অফ রেফারেন্স। তিনি একদম দৃঢ় প্রতিজ্ঞ, হ্যাঁ তাকে নিয়েই আলোচনা চলছে, নিজের মনেই ভাবটা আসে। হ্যাঁ। আচ্ছা, এরপর আরেকটা হয় ডিলিউশন অফ কন্ট্রোল। পেশেন্ট বলতে থাকে তার যে ভাবাবেগ বা তিনি যে সমস্ত কার্যকারিতা করছেন সেটাতে তার নিজস্ব কোনো কন্ট্রোল নেই, কোনো একটা অদৃশ্য শক্তি বা অদৃশ্য কিছু যেন তাকে দিয়ে সেই কাজটা করিয়ে নিচ্ছে বা ভাবিয়ে নিচ্ছে, যেন কোনো একটা, বেশিরভাগ সময় বলতে শোনা যায় কেন কেউ যেন একটা রিমোট কন্ট্রোল ইউজ করে তাকে রোবটের মতন কাজ করাচ্ছে বা তার মাথায় চিন্তাগুলো এনে দিচ্ছে এবং তার নিজের চিন্তার উপর কোনো কন্ট্রোলই নেই। সেজন্য আমরা বলি ডিলিউশন অফ কন্ট্রোল। আর একটা যেটা দেখা যায় সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশনস। এক্ষেত্রে ব্যক্তি বিশেষটি মনে করতে শুরু করে দেন তিনি যদি একা ঘরে বসে থাকেন, আশেপাশে কেউ নেই, অথবা অনেকগুলো মানুষের মধ্যে রয়েছেন, তাও মনে হয় যে কেউ যেন বা কারা যেন তাকে নিয়ে সর্বদা কথা বলে চলেছে, তিনি পরিষ্কার কানে শুনতে পারেন। এবার এই অডিটরি হ্যালুসিনেশনস এরও ভাগ হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যেটা হয়, এটা তিনি শুনতে পাচ্ছেন না বাট মনে করছেন না, তিনি পরিষ্কার কানে শোনেন, সেটা তার ভাবাবেগ, তিনি পারসিভ করছেন, পারসেপচুয়াল প্রবলেম এটা, তিনি পারসিভ করছেন, অন্য কোনো মানুষ সেটা পারসিভ করতে পারছে না। বাড়ির লোককে জিজ্ঞেস করুন, বলবে কেউ কথা বলে না, কিন্তু তিনি শুনতে পারেন হ্যাঁ কেউ বলছে। যেমন ফার্স্ট পার্সন যদি হয়, ফার্স্ট পার্সন অডিটরি হ্যালুসিনেশন, সেখানে ব্যক্তি বিশেষ মনে করেন যে একটাই আওয়াজ তার কানের মধ্যে ঘোরাঘুরি করছে এবং সেটাই বলছে, এটা অ্যাকচুয়ালি তার নিজের থট প্রসেস, তিনি নিজের থট প্রসেসটাই তার কানে শুনতে পান, যেটাকে আমরা থট ইকো বলি।
সেকেন্ড পার্সন যেটা যেটা সব থেকে ভয়ঙ্কর হয়, সেটা ভয়ঙ্কর কেন বলছি, এক্ষেত্রে 1-to-1 একটা কনভারসেশন হয়। তিনি পারসিভ করেন যে কোনো একটি ব্যক্তি, সে মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, তিনি যেন ক্রমাগত তার কানে কিছু বলে চলেছেন, এবং সেটা জেনারেলি খুব একটা ভালো কিছু বলেন না, ডিরোগেটরি কথাই বলেন, তিনি সেটাই অনুভূত হয় তার। হয়তো বলছেন যে, যদি কমান্ডিং হ্যালুসিনেশন হয় সেক্ষেত্রে বলে তুমি নিজেকে শেষ করে দাও, তোমার নিজের জীবন রেখে লাভ নেই, বা তোমার সামনের ব্যক্তি তাকে মেরে ফেলো, বা এটা কে বলছে? এটা তিনি পারসিভ করেন। আচ্ছা, ঠিক আছে, এটা তিনি পারসিভ করেন, অন্য কেউ নয়। তিনি পারসিভ করেন যেন কেউ একটা আওয়াজ বলছে, সেটা পুরুষ হতে পারে, স্ত্রী হতে পারে, মেরে ফেলো, নিজেকে শেষ করে ফেলো, বা সামনে তোমার পরিবারের যে কজন আছে তাদেরকে খুন করে দাও। এর ফলে কি বড় বড় বিপদও হতে যায়? পারে, অনেক সময় অনেক মুভিজও হয়েছে। আমিটিভিলি হরর বলে একটা মুভি আমি দেখেছিলাম, সেখানেও এরকম কমান্ডিং হ্যালুসিনেশনস আসতো। আচ্ছা, ঠিক আছে, তো হয়, এরকম হয়, এবং এই কারণেই আমি বললাম যে এটা ভয়ঙ্কর, কেননা পেশেন্ট কখনো কখনো সত্যি সত্যি আত্মঘাতী হয়ে যায় এই সমস্ত কমান্ডিং হ্যালুসিনেশন সহ্য করতে না পেরে, হয়তো সেটাকে ফলো করে অ্যাক্ট অন করে ফেলে এবং করে নিজেকে শেষ করে দেয়, অথবা বাড়ির লোককে শেষ করে দেয়, সেটা হয়ে যায়, এবং সেই কারণে আমাদের এই সমস্ত পেশেন্টকে ভর্তি করতে হয়। থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন যদি হয়, সেক্ষেত্রে পেশেন্টে 2-এর অধিক আওয়াজ শুনতে পারে। এবার 2-এর অধিক মানে কি, 3, 4, ইভেন 1000 সর্বক্ষণ তার কানের মধ্যে অসংখ্য আওয়াজ কথা বলতে থাকে। সেটা 1000-এর মতন, আমি বলতে শুনেছি, আমাকে বলছে 1000-এর মতন আওয়াজ আমি কানের মধ্যে কথা বলে চলেছে, এবং তারা নিজেদের মধ্যে কথা বলে চলেছে, এবং আমি শুনছি সেটা। সেটা কতটা বেদনাদায়ক হতে পারে যে আশেপাশে কেউ নেই, কেউ নেই, কিন্তু 1000টা আওয়াজ যেন মনে হচ্ছে কানের মধ্যে বেজেই চলেছে। সেটাকে আমরা মানে অনেক সময় এরকমও হয় যে পেশেন্টই উঠে বসলো, সঙ্গে সঙ্গে তারাও বলতে শুরু করে দেয়, এই দেখ উঠে বসলো, এবার চলছে। উনি যদি চলতে থাকেন, ওখান থেকে আওয়াজ আসে চলছে, এটাকে রানিং কমেন্ট্রি বলে। ঠিক আছে, তো এটা থার্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশনের মধ্যে পড়ে। তো সর্বক্ষণ এরকম আওয়াজ, তাহলে বুঝতেই পারছো কতটা পেইনফুল হতে পারে এটা। একেবারে। আচ্ছা, এছাড়া যেটা দেখা যায় সেটা হচ্ছে ডিসঅর্গানাইজ স্পিচ দেখা যায়, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার দেখা যায়। ডিসঅর্গানাইজ বিহেভিয়ারের মধ্যে যেরকম পেশেন্টই নিজের সেলফ কেয়ার করা বন্ধ করে দেন, মানে স্নান করা, দাঁত ব্রাশ করা বা নিজের পরিচর্যা করা, সেগুলো করা বন্ধ করে দেন, নিজের মনে মনে হাসতে থাকেন, নিজের মনে মনে কাঁদতে থাকেন, এরকমও থাকে। আর একটা হয়, সেটা হচ্ছে থট প্রসেসে প্রবলেম হয়ে যায়। কিরকম? সেটা হচ্ছে তার মনে হয় তিনি যেটা ভাবছেন সেটা অন্য মানুষের জেনে যাচ্ছে। এবার সেটা কিভাবে জেনে যাচ্ছে, তিনি মনে করেন ইদার তিনি যেটা ভাবছেন সেটা অন্য কোনো ব্যক্তি, সামনের ব্যক্তি পড়ে ফেলছেন বা জেনে যাচ্ছেন, অথবা তার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে চিন্তা ভাবনা এবং সামনের মানুষটি জেনে যাচ্ছেন, অথবা তার মনে হতে থাকে যে চিন্তাগুলো সমাজ মাধ্যমে প্রচারিত হয়ে যাচ্ছে, টিভি রেডিওর মাধ্যমে, যেটাকে থট ব্রডকাস্ট বলে। উনি সেই কারণে ভাবতে ভয় পান যে এই তো আমি ভাবছি সবাই জেনে যাচ্ছে, আমার পাড়া প্রতিবেশী, হ্যাঁ পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে আমি কি ভাবছি, সেই কারণে সেটা তার কাছে ভয়ের বিষয় হয়ে যায়। তার মনে হয় তার ভেতরে তার যে চিন্তা ভাবনাগুলো সেটা হয়তো কেউ ঢুকিয়ে দিচ্ছে তার মাথায়, অথবা বের করে নিচ্ছে, বা কিছু একটা ভাবছিল সেটাকে ডিলিট করে দিচ্ছে। তো এগুলো এক একটা নাম হয়, যেমন থট ইনসার্শন, ঢুকিয়ে দেওয়া, থট বের করে নিচ্ছে, থট উইথড্রল, থট ডিলিশন, ডিলিট করে দিচ্ছে, থট কেউ পড়ে ফেলছে, থট রিডিং, বা থট ব্রডকাস্ট হয়ে যাচ্ছে, সবাই জেনে যাচ্ছে, টিভি রেডিওর মাধ্যমে সম্প্রসার হয়ে যাচ্ছে সবার মধ্যে। তো এটা তার কাছে ভয়ের বিষয় হয়ে যায়। যে কথাগুলো বললেন এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। কোনো মানুষের জীবনে যদি এমন ঘটনা ঘটে, তার থেকে যন্ত্রণাদায়ক বোধহয় আর কিছু। এই কারণেই বলছি যে মানুষগুলো প্রচুর ভুক্তভোগী হন, কিন্তু লোকে তাকে বদ্ধ পাগল ভাবতে শুরু করে দেয়। সেই কারণেই তো সমস্যা। আমি প্রথমেই বললাম না যে দৃষ্টিকোণ বদলাতে হবে, তাদের কষ্টটা আমাদের বুঝতে হবে। তুমি ভাবো না, সারাক্ষণ কানের মধ্যে যদি এরকম আওয়াজ, একটা মানুষ বাঁচবে কি করে, কতটা কষ্টদায়ক হতে পারে। এবং যদি কোনো ডিরোগেটরি ভয়েস সারাক্ষণ কানের মধ্যে বলছে মেরে ফেলো মেরে ফেলো মেরে ফেলো, কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। মানে মানুষটার যখন হেল্পের প্রয়োজন, তখন আর সারাউন্ডিং এ যারা আছে তারা আরো দূরে সরে যাচ্ছে মানুষ, একদমই ভয় পেয়ে। এছাড়া এরকমও হয়, যেটাকে আমরা বলি সোম্যাটিক প্যাসিভিটি। তার মনে হতে থাকে শরীরের ভিতরে যন্ত্রণা করে দিচ্ছে, শরীরের ভিতরে যদি কোনো ব্যথা অনুভব হয় সেটা হচ্ছে বাইরে থেকে কেউ একটা করিয়ে দিচ্ছে, এরকমও ফিল হতে থাকে। নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়া হয়। সেক্ষেত্রে
পেশেন্টটির এতটা ফ্র্যাঙ্ক ডিলিউশন অডিটরি হ্যালুসিনেশন থাকে না, সেক্ষেত্রে পেশেন্টটির একটা ইমোশনলেস হয়ে যায়, অ্যাফেক্টিভ ফ্ল্যাটেনিং বলে, তার মধ্যে হাসি কান্না ভাব আবেগ কোনো কিছুই প্রতিফলিত হয় না, সে কোনো কাজ করার আগ্রহ বা ইচ্ছা কোনোটাই অনুভব করে না, তার কথা বলার মাত্রা কমে যায়, এবং কোনো কাজ যদি সে ইনিশিয়েট করতে চায় সেটা করার ইচ্ছেও থাকে না, যদি ইনিশিয়েট করেও বা ফেললো কোনোভাবে সেটাকে কন্টিনিউ করার আর তার মধ্যে ক্ষমতা থাকে না। ইভেন এরকমও হয় যে সে সোশ্যালি ইন্টারাক্ট করা বন্ধ করে দিল, খুব চুপচাপ হয়ে গেল, একদম নিজের মধ্যে সীমিত হয়ে রয়েছে, গুটিয়ে রয়েছে, তো সেটা নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়ার দিকে দাঁড়ায়। তো ওভারঅল এরকমই সমস্ত সিনারিওটা থাকে। এবার সেটার একটা পিরিয়ড আছে, আমরা 1 মাসের যদি আমি যেরকম আমাদের এগুলোর ক্যাটেগরি করার কিছু মাধ্যম আছে, আমরা ডিএসএম ফলো করি বা আইসিডি ফলো করি, অ্যাকর্ডিং টু ডিএসএম আমি ডিএসএম ফলো করি, তো সেক্ষেত্রে 1 মাসের বেশি যদি হয়ে যায় ডিউরেশন এরকম টানা চলছে, তখন আমরা বলি সিজোফ্রেনিয়া, আদারওয়াইজ অন্য কোনো রোগের দিকে চলে যায় সেটা নিয়ে আমি আসছি না, 1 মাসের বেশি হতে হবে। এবার আপনি যে যে লক্ষণগুলো বললেন, প্রত্যেকটা লক্ষণ দেখা যাচ্ছে মানুষের তার যে কোয়ালিটি লাইফ, তার যে নর্মাল একটা অনুভূতি, সবটাই নষ্ট করে দিচ্ছে, সে আর তখন নিজের মধ্যে নেই। তো এইরকম সিচুয়েশন তো একদিন দুদিনে আসা সম্ভব না। কারণগুলো কি কি আছে, কেন হচ্ছে হঠাৎ করে মানুষের চিন্তা ভাবনায় এতখানি একটা পরিবর্তন এবং টোটাল লাইফটাকেই নষ্ট করে দিচ্ছে? কি কি কারণ রয়েছে? কারণের মধ্যে সবার আগে যেটা আছে জেনেটিক্স। আমাদের মেন্টাল হেলথে যে সমস্ত ইস্যুস রয়েছে, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, অনেকটাই জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয়, এবং জেনেটিক ফ্যাক্টর যদি মানে আমাদের কোনো ভুক্তভোগী মানুষের বংশে যদি কেউ থাকে, তাহলে পরবর্তী প্রজন্মে আসার চান্সেস খুব হাই থাকে। এছাড়া যেটা মেইন আমি বলবো, নিউরো ট্রান্সমিটার লেভেলে প্রবলেম হয়, যেটা আমাদের মস্তিষ্কে কিছু পাথওয়েজ আছে, নাইগ্রোস্টাইডাল পাথওয়ে, মেসোলিম্বিক, মেসোকর্টিক্যাল পাথওয়ে, এই সমস্ত পাথওয়েতে স্পেশালি ডোপামিন লেভেলে তারতম্য হওয়ার কারণে, এছাড়া আরো আছে নরএপিনেফ্রিন, সেরোটোনিন, এগুলো তারতম্য হওয়ার কারণে পজিটিভ এবং নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়া হতে থাকে। আচ্ছা, এছাড়া এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে, সেক্ষেত্রে হচ্ছে যদি ডিউরিং প্রেগনেন্সি যদি কোনো রকমের কমপ্লিকেশনস আসে, যাদের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল কোনো কজ কারণ নয়, এন্ডোজেনাস কোনো কজ থেকে, এন্ডোজেনাস কোনো ফ্যাক্টর থেকে সিজোফ্রেনিয়া হয়েছে, এবং নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়া, যেটা আমি বললাম যে কোনো কিছুতে ইচ্ছে পাচ্ছে না, কোনো ইমোশন নেই, কোনো কিছু কাজ করতে পারছে না, কাজ করলে শুরু করতে সমস্যা, শেষ করতে সমস্যা হচ্ছে, ইন্টারাকশন করা কমে গেছে, কথা বলা কমে গেছে, নেগেটিভ সিমটম সিজোফ্রেনিয়া। এবং তার সাথে যদি সুইসাইডিয়ালিটির মানে ধাত থাকে, তবে প্রগনোসিস খুব খারাপ হয়। একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে ডক্টর, যে আপনি বললেন ক্যানাবিসের কথা, এটা মূলত কি? অনেকেই হয়তো রয়েছেন এমন মানুষ হঠাৎ করে বুঝতে পারছেন না, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, ক্যানাবিসটা আমি বললাম এই কারণে যে আমি বলছি না যে মানে ক্যানাবিস খেলেই হবে সেটা আমি বলছি না। সাপোজ কারোর, হ্যাঁ হতে পারে, ধরো কারোর জেনেটিক্সে রয়েছে সিজোফ্রেনিয়া, কারোর হয়তো মানে পূর্ববর্তী প্রজন্মে কারোর হয়তো রয়েছে। এবার দেখো, আজকের দিনে আমরা অনেকটাই সচেতন হয়েছি, এটা আমাকে মানতেই হবে, কিন্তু আগেকার দিনে হ্যাঁ অতটা তো সচেতনতা ছিল না। এবার কার বংশে কি হয়ে রয়েছে পূর্ববর্তী প্রজন্মে আমরা জানি না, হয়তো হয়ে রয়েছে, সে তো জানে না যে তার পূর্ববর্তী প্রজন্মে হয়তো কারো ছিল। আমার ডাইজেস্টিভ ইস্যুস থাকে, সেক্ষেত্রে আমি যদি জমিয়ে অ্যালকোহল খাই, জমিয়ে জাঙ্ক ফুড খাই, তবে অবভিয়াসলি আমার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম আরো বেড়ে যাবে। যদি অলরেডি আমার ডাইজেস্টিভ সিস্টেমে মানে একটা জায়গায় আঘাত হয়ে রয়েছে, সেখানে আমি বারবার আঘাত করছি, সেটা তো আরো ক্ষতবিক্ষত, আরো বেশি ইরিটেট হয়ে যাচ্ছে, আরো বেশি দেখা যাবে সেই সিমটমস গুলো। আচ্ছা ডক্টর, একটা কথা খুব জানতে ইচ্ছে হয় যে সাধারণত এই যে মানসিক সমস্যাগুলো একটা মানুষ যখন ফেস করছেন, এক তো নিজে বুঝতে পারছে না, দ্বিতীয়ত হচ্ছে যে অন্য মানুষ হেল্প করবে কোথায়, সেই হেল্পটাও তারা পাচ্ছে না তাদের থেকে, উল্টে তারা তাদেরকে অনেকটা এক ঘরের মতো করে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে একটা মানুষের মধ্যে দীর্ঘদিন দেখা গেল যে সে অলরেডি সিজোফ্রেনিক, দীর্ঘদিন একভাবে সমস্যাটা রয়ে গেছে, কি কি সমস্যা ক্রিয়েট হতে পারে এর থেকে? যেমন হচ্ছে সিজোফ্রেনিয়া একা একটা রোগ হয়ে যায় না, এর সাথে সাথেও আরো কিছু না কিছু চলতে থাকে, কোমরবিড ডিসঅর্ডার চলতে থাকে। যদি আমি বলি খুব কমন যেটা দেখা যায়, অ্যাফেক্টিভ ডিসঅর্ডার খুব কমন হয়ে থাকে।
সিজোফ্রেনিয়ার মাঝে মাঝে হঠাৎ করে দেখা যাচ্ছে যে অ্যাফেক্টিভ সিমটমস আসছে, ম্যানিয়া এপিসোডস হচ্ছে, হাইপোম্যানিয়া এপিসোডস হচ্ছে, বা ডিপ্রেশনের এপিসোডস হচ্ছে। তো এটা ইন বিটুইন হয়, এবং তখন ওই ম্যানিয়া বা হাইপোম্যানিয়ার সিমটমস গুলো বা ডিপ্রেশনের সিমটমস গুলো একটু বেশি বাড়ন্ত থাকে, সাইকটিক অতটা থাকে না। তো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার ভেরি কমন দেখা যায় পার্শ্ববর্তী ভাবে এই রোগের সাথে। এছাড়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা বলি ছুঁচিবাই রোগ, ধোয়াধুয়ি রোগ, সেটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, সেটাও দেখা যায় পাশাপাশি এই সিজোফ্রেনিয়ার সাথে চলতে পারে। এছাড়া যদি দীর্ঘকাল যাবৎ সিজোফ্রেনিয়া চলছে, মানে যদি খুব কম এজে হয়েছে এই সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তিটি, তাহলে অন আ লং টার্ম বেসিস কগনিশনে এফেক্ট পড়ে, যেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশনিং, মানে মেমোরি, প্ল্যানিং, প্রোগ্রামিং করার ক্ষমতা, হ্যাঁ, এছাড়া কোনো কাজকে ঠিকভাবে এক্সিকিউট করার ক্ষমতা, সিকোয়েন্স করার ক্ষমতা, সবকিছু ওভারঅল একটা আমাদের সবকিছু কগনিটিভ ফাংশন দিয়ে চলে না, আমরা একটা পুরো কাজকে সম্পন্ন করি, আমাদের কগনিটিভ ফাংশনই যদি ঠিক না থাকে আমরা কি করে সেই কাজটা করব। তো ওভারঅল লং টার্ম বেসিসে কগনিশনে এফেক্ট পড়ে। এছাড়াও যদি লং টার্ম যখন সিজোফ্রেনিয়াকে ভুক্তভোগী হয়, তার মেটাবলিক প্রবলেমস আসতে শুরু করে দেয়, ডায়াবেটিস এসে যেতে পারে, বা ডিসলিপিডেমিয়া হতে পারে, অথবা কার্ডিওভাস্কুলার প্রবলেমস আসতে পারে লং টার্ম বেসিসে যদি বলো তুমি। এছাড়া যদি যেমন বাচ্চাদের ক্ষেত্রে সিজোফ্রেনিয়া দেখা যায়, এটা খুব রেয়ার বাট হয়, 13 বছরেরও হচ্ছে, 13 বছরের আগে হতে হবে অবভিয়াসলি। তো এরকম বাচ্চাদের ক্ষেত্রে যদি খুব কম বয়স থেকে 13 বছরের আগে থেকে যদি শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে তার পার্শ্ববর্তী অনেক সমস্যা আসতে পারে, ইন্টেলেকচুয়াল লেভেলে প্রবলেম আসতে পারে। বাচ্চার মধ্যে যদি হয়ে গেল, সেক্ষেত্রে তার বিহেভিয়ারাল কি কি চেঞ্জেস হতে পারে? অনেক অ্যাগ্রেসিভ হতে পারে বাচ্চা অ্যাগ্রেসিভ হতে পারে, পড়াশোনায় মন দিতে পারবে না, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি লক্ষণ যে সমস্ত হয়, বাচ্চা বসে না, পড়াশোনায় মন দিতে পারে না, হ্যাঁ, এসব হয়। আরো হয় যেগুলো ADHD তে, সেটাতে আমি ডিটেলে যাচ্ছি না। কন্ডাক্টের প্রবলেম আসতে পারে, অনেক কিছু পার্শ্ববর্তী প্রবলেম আছে, ইন্টেলেকচুয়াল লেভেলে প্রবলেম আসতে পারে। সুতরাং এটা বর্তমান সময়ে একটা অনেক বড় সমস্যা। আচ্ছা, এই সংখ্যাটা কি দিনে দিনে বাড়ছে? বর্তমানে বাড়ছে। এখান থেকেই জানতে চাইবো যে কি কি ট্রিটমেন্ট অপশনস রয়েছে, না সুস্থ হব আমরা, এটাই আমাদের মোটো। অবশ্যই ট্রিটমেন্ট বলার আগে আমি যেটা দেখি, আমি যেহেতু একটু একটু কি বলবো, রিমোট, একটু পেরিফেরির দিকে আমি কাজ করি, যেহেতু আমি এই সমস্ত পেশেন্টস প্রচুর পাই, তো আমার হসপিটালে অ্যাকচুয়ালি আসেন। তো জেনারেলি যেটা আমি দেখেছি ট্রিটমেন্ট করার আগে, যেটা চ্যালেঞ্জ আমি ফেস করি, সেটা হচ্ছে মানুষের ধারণাটা যেহেতু খুব একটা ক্লিয়ার না রোগটি সম্পর্কে, তো সেক্ষেত্রে মানুষ একটু ট্রিটমেন্ট সিক করতে ডিলেই করে ফেলেন, কেননা তাদের মনে হতে থাকে যে হয়তো এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটছে বা কোনো ভৌতিক ঘটনা ঘটছে, তো তারা সরাসরি ডাক্তারের কাছে আসেন না, তারা আগে চলে যান কোনো ফেইথ হিলার বা অন্য কোনো জায়গায় চলে যান, গিয়ে বিভিন্ন রকমের প্রসিডিওরস, যেগুলো রিচুয়ালস হয় সেগুলো করান। তো তাতে কি হয়, অনেকটা সময় ব্যতীত হয়ে যায়, এবং যার ফলে কি হয়, এমনিতেই সিজোফ্রেনিয়া একটা একটু ট্রিটমেন্ট করাটা একটু ডিফিকাল্ট যদি সেটা অ্যাডভান্স স্টেজে চলে যায়। এবার যদি প্রাথমিকভাবে চলে আসে, তো ডেফিনেটলি আমাদের ওয়ে অফ ট্রিটমেন্টস, যদি পেশেন্ট ম্যানেজেবল হয়, আমরা আউটডোর বেসিসে ট্রিটমেন্ট করি, কিছু ওষুধ দিই, আমাদের একটা অ্যালগোরিদম আছে, আমরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এভাবে আমরা ড্রাগ চুজ করি, মানে যেগুলো আমাদের মেডিকেশনস দিই, ঠিক আছে। এবার যদি পেশেন্ট ম্যানেজেবল না হয়, মানে হচ্ছে পেশেন্টের ওরকম সেকেন্ড পার্সন অডিটরি হ্যালুসিনেশন হচ্ছে, মেরে ফেলো নিজেকে, শেষ করে নিজেকে, অন্যকে শেষ করে ফেলো, অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে পেশেন্ট, অথবা পেশেন্ট নিজে সুইসাইড অ্যাটেম্প করছে, বা সুইসাইড অ্যাটেম্প করার মানে দিকে চলে গেছে, সুইসাইডিলিটি রয়েছে, হাই সুইসাইডিলিটি রয়েছে, বা পেশেন্ট হয়তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, দেওয়ার জন্য কি হচ্ছে, তার ইলেকট্রোলাইট প্রোফাইল খারাপ হয়ে গেছে, সোডিয়াম ফল করছে বা পটাশিয়াম ফল করছে, ম্যালনিউট্রিশড হয়ে রয়েছে, কারণ তার ভয় লাগছে কেউ কিছু মিশিয়ে দিচ্ছে, খাচ্ছে না ভালো করে। তো সেরকম ক্ষেত্রে পেশেন্টকে আমাকে ভর্তি করে ট্রিটমেন্ট করতে হয়, এবং ভর্তি করে ট্রিটমেন্ট করে সেই সেম প্রসিডিওর প্রথমে স্টেবিলাইজ করে আমাকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। এবার যেটা সমস্যা, যদি অ্যাডভান্স স্টেজে চলে যায়, আমাদের বিভিন্ন রকমের ওষুধ ট্রাই করতে হয় বটে, কিন্তু এবার অ্যাডভান্স স্টেজে চলে গেলে যদি মেডিসিনে কাজ না দেয়, সেটা হয় 1-2% ক্ষেত্রে হয়,
সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি চেঞ্জ করতে হয়, আমাদের ইলেকট্রোকনভালসিভ থেরাপির কথা ভাবতে হয়। কিন্তু সমস্যা হয়ে গেছে অ্যাগেইন সেইখানে, সেটার জন্য এখান থেকে একটা জিনিস কিন্তু খুব ভাবে মনে হয়, এই ধরনের ডিজিজের ক্ষেত্রে বাড়ির যারা লোক এবং আশেপাশে যারা লোক তাদের হেল্পটা বিশেষভাবে প্রয়োজন। খুবই তাদের ঠিক কি কি করণীয় এক্ষেত্রে পেশেন্টের জন্য? করণীয় বলতে বাড়ির মানুষগুলোর ক্ষেত্রে প্রথমে হচ্ছে তাকে ওষুধটা খাওয়াতে হবে, যাতে সে ওষুধটা মিস না করে। ওষুধটা যেন রেগুলার বেসিসে খায়, কেননা প্রেশার, সুগার, থাইরয়েডের মতন এই সিজোফ্রেনিয়ার জন্য ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়, সেটা মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি যদি কোনোভাবে তার রিল্যাপস ঘটে, সে ঠিক হয়ে গেছিল আবার রিল্যাপস ঘটছে, কেননা এটা অনেকটাই আমরা ঠিক করে ফেলতে পারি রোগটিকে, এবার রেমিশনে পৌঁছানোর পর যদি আবার রিল্যাপস ঘটে, পেশেন্টের আবার সিমটমস আসতে শুরু করে দেয়, সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে। এবং যদি সেরকম দেখেন, অবশ্যই আবার সাইকিয়াট্রিস্টের সাথে গিয়ে কনসাল্ট করতে হবে। এক্সপ্রেসড ইমোশনসকে একটু কম দেখাতে হবে, কারণ এক্সপ্রেসড ইমোশন যত বেশি হবে পরিবারের তরফ থেকে পেশেন্টের রোগ নির্মূল করতে আমাদের ততটাই সমস্যা হবে। এবং সমাজের ক্ষেত্রে একটু সহানুভূতিশীল হতে হবে, এবং যাতে তাকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি সেইটুকুনি আমাদের ধারণা রাখতে হবে এবং সেইটুকুনি সহানুভূতি রাখতে হবে। সত্যি তাই, যখন মানুষের সাহায্য প্রয়োজন তখন মানুষ কাছে লোক পাচ্ছে না, পাশে লোক পাচ্ছেন না, এমনই একটা ডিজিজ রয়েছে স্কিজোফ্রেনিয়া। তাই ডক্টর যা কিছু বললেন আজকের সময় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতেও মানুষকে কিন্তু আমরা ভালো রাখতে পারি যদি আমরা নিজেরা একটু সজাগ হই, সচেতন হই, চারিপাশে দৃষ্টি রাখুন। আমিও রাখবো এখন থেকে। আর ডক্টরের কথা মতো যদি এরকম ধরনের কোনো মানুষের লক্ষণ আমাদের চোখে পড়ে, অবশ্যই সেক্ষেত্রে দেরি না করে একজন সাইকিয়াট্রিস্ট, অভিজ্ঞ চিকিৎসক অবশ্যই তার কাছে পরামর্শ নিন। প্রত্যেকে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন, রোগ মুক্ত রাখুন, এটাই আমাদের মোটো হোক। আজকের মতো সময় হাতে নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।